না না, গোপন চুক্তি খারাপ না ভাই। না বলছে না না, গোপন চুক্তি খারাপ না। আপনি আমাকে বলেন গোপন চুক্তি খারাপ না ভালো? না বলছে যে এখানে চুক্তির কোনো কথা বলা হয়েছে। আমরা এখন ভাই ভাই মিলে দেশ শাসন করি, আমরা তোমরা তোমরা আমরা, তাহলে আমি ডামি আর আমি তুমি তো একই হলো। জামাত কখনোই আদর্শিক ঐক্য করে না। কার কি উচিত সবকিছু আমরা ঠিক না না না, এটা আমি নাগরিক হিসেবে বলছি, কার কি উচিত আপনারা ডিসাইড করবেন। আমি নাগরিক হিসেবে আমি এমপি হতে চাই, সবাই বিরোধী টিরোধীর ব্যাপার না, সবাই এমপি হতে চায়। কেন জানেন? এই লাইসেন্স পারমিট এইটা সেইটা টাকা খরচ করে ইলেকশন করে, সেই টাকাটা তুলে আনার ব্যবস্থা, এই যে এত হলফনামা ইনকাম স্টেটমেন্ট কার কয় লাখ টাকা বলা হয়েছে, আপনি মনে করেন এগুলো সত্য? আমরা এই 5ই আগস্টের আন্দোলন পরবর্তী সময়ে দেখেছি যে প্রবল আধিপত্যবাদ বিরোধী একটি চেতনা বাংলাদেশে তৈরি হয়েছে, এবং আধিপত্যবাদের জন্য মূলত দায়ী করা হয়েছে ভারতকে। কিন্তু ভারতের এই অনুরোধে তিনি সাড়া দিয়েছেন এবং বেশ একটা লম্বা সময় আমির সাহেব এই কথাটি গোপন রেখেছেন, এবং এটি প্রকাশ করেছেন একটি বিদেশি সংবাদ মাধ্যমের কাছে, আমাদের কাছে প্রকাশ করেন নাই, কোনো বাংলাদেশি সংবাদ মাধ্যমে না। কিন্তু তার মানে বাংলাদেশে এটা গোপনই থেকেছে, পৃথিবীর কাছে উন্মুক্ত হয়েছে। এই দিক থেকে চুক্তি ঠিক আছে, কিন্তু কাজটা আর কি একটু অন্যরকম হয়েছে। আমার খুবই জানতে ইচ্ছা করে, সপ্তভগিনী ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে, মুরগির গলা দিয়ে ভোজ করা হবে, এইসব বলার পরে এই অনুরোধটি রক্ষা কেন করা হয়? গোপনীয়তা। কারণ গোপন চুক্তি খারাপ হলে যে কোনো গোপন কথাই খারাপ, নাকি শুধু চুক্তি গোপন হলে খারাপ আর অন্য কথা ভালো? কথা বলা হয় না না, গোপন চুক্তি খারাপ না ভাই। না বলছে না না, গোপন চুক্তি খারাপ না। আপনি আমাকে বলেন গোপন চুক্তি খারাপ না ভালো? না বলছে যে এখানে চুক্তির কোনো কথা বলা হয়েছে। আসেন, আপনি আমাকে শুধু এইটুকু বলেন যে গোপন চুক্তি ভালো না খারাপ? না অবশ্যই গোপন চুক্তি খারাপ। তার মানে চুক্তির কথা গোপন রাখলে খারাপ, কিন্তু গোপনীয়তার জন্য যদি কথা দেওয়া হয় সেটাও একটা চুক্তি, অলিখিত চুক্তি, এটা ওয়াদা যে আমি আপনার কথা গোপন রাখবো, উনি সেটা রেখেছেন, তাই না? তো তার মানে কিছু কথা থাকে গোপনে, কিছু কথা থাকে আপনে, আর কিছু কথা যায় জাপানে, যেমন রয়টার্সের কাছে চলে গেছে বিদেশে। এইবার আসেন, গণতন্ত্র কি ঐক্যের সরকার চায়? গণতন্ত্র ঐক্যের সরকার চায় না, গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠের শাসন চায়। আপনি যখন প্রশ্নের উত্তর দিবেন তখন বলবেন যে আমাদের তো 30% হয়েছে, 26% হয়েছে, আমরা অনেক শক্তি সঞ্চয় করেছি। তাহলে সেই শক্তির পরীক্ষা না দিয়ে কেন ঐক্য? এর কারণ হচ্ছে যদি কোনো কারণে পরাজয় আসে তাহলে সরকারের ভাগবাটোয়ারাটা পাওয়ার ইচ্ছা। কারণ সরকারের বিভিন্ন জায়গাতে, প্রশাসনের সব জায়গায় দলীয়করণ হয়েছে, অতীতের দলীয়করণের যে সংস্কৃতি সেটা দূর হয় নাই। আধিপত্যবাদের বিরুদ্ধে, আধিপত্যবাদ বিরোধী বলেন অথবা নয়া আধিপত্যবাদের একটি দলীয়করণ হয়েছে। আমরা চেয়েছি মেধার শাসন, আমরা চেয়েছি মেধার লড়াই হবে, আমরা বলেছি কোটা না মেধা, কোটা না মেধা, মেধা মেধা। তাহলে মেধা মেধা বাদ দিয়ে কি হলো? এক ধরনের দলের সমর্থকদেরকে সমস্ত পজিশনে বসিয়ে দিয়ে বলা হলো ওনারাই মেধাবী এবং ওনারাই নিরপেক্ষ। ঘটনা তো তা নয়। দলের বিপরীতে দল যদি আসে তাহলে সেটা মেধার প্রতি জাজমেন্ট করা হলো না। বিএনপির সময় যে সচিব চাকরি পেয়েছেন, যে সচিব পরীক্ষা দিয়ে, সচিবের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন, মেধার পরীক্ষা যে প্রথম হয়েছেন, সেই সচিবের চাকরি চলে গেছে, কারণ উনি শুধু আওয়ামী লীগের সময় প্রমোশন পেয়েছেন। এটা কোন যুক্তিতে? এটা দলীয়করণ না, এটা দলীয়করণ। এবং দলীয়করণের বিপরীতে দলীয়করণ যদি হয় তাহলে ওই যে ব্যাপারটা সেরকম দাঁড়ালো যে যেখানে ওল সেখানে তেঁতুল, তাই না? বনো ওল তেঁতুল। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। এখন গণতন্ত্র তো ঐক্য চায় না, গণতন্ত্র চায় সংখ্যাগরিষ্ঠের শাসন। মানুষ ভোট দিবে একটা দলকে ক্ষমতায় নেওয়ার জন্য, আর মানুষের কাছ থেকে আপনি ক্ষমতায় যাবেন এই প্রতিশ্রুতি দিয়ে তারপরে বলবেন যে আমরা এখন ভাই ভাই মিলে দেশ শাসন করি, আমরা তোমরা তোমরা আমরা, তাহলে আমি ডামি আর আমি তুমি তো একই হলো। ভোটাভুটি হলো, কিন্তু ভোটের পরে আমরা সব এক হয়ে ক্ষমতা ভাগ-বাটোয়ারা করলাম। এটা কোনোভাবেই গণতন্ত্রকে সুসংহত করবে না, বরং গণতন্ত্রকে বিপর্যস্ত করবে। কিছু লোক জনগণের ভোট নিয়ে তারপরে নিজেরা নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী আসন ভাগাভাগি করবেন, মন্ত্রিত্ব ভাগাভাগি করবেন, পাওয়ার ভাগাভাগি করবেন। এটা তো সঠিক কাজ হবে না, বরং এইটা হবে ভোটের নাম দিয়ে পরে জোটের রাজনীতি। সেটা তো ঠিক না। তারপরে আপনি বলেন সংঘর্ষ, এই শব্দটা বারবার আসছে। কিসের সাংঘর্ষিক অবস্থা? কার সাথে কার সংঘর্ষ? সবাই একই পক্ষ, সবাই জুলাই আন্দোলনের পক্ষে, সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছে শুধু এনসিপি ছাড়া, এবং সকলেই জুলাইয়ের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের ফলে সৃষ্ট যে সংস্কার, সেই সংস্কারগুলো সেটি জানতে চাচ্ছি না। সংঘর্ষ বা সংঘাত কেন আসবে? নির্বাচনের পরে সংঘর্ষ অথবা নির্বাচনের আগে সাংঘর্ষিক অবস্থান, এখানে কোনো সাংঘর্ষিক অবস্থান নাই, এখানে প্রতিদ্বন্দ্বিতার অবস্থান রয়েছে, এবং প্রতিদ্বন্দ্বিতা তো সঠিক। আপনি কি এটা মানবেন? ধরেন অলিম্পিকে দৌড় হচ্ছে,
ওখানে 8 জন লোক দৌড়াচ্ছে, তারপরে যে দৌড়ে জিতলো সে বললো আসেন আমরা সবাই মিলে প্রাইজগুলো ভাগাভাগি করে নেই। ভাগাভাগি করে নেই, 3টা পুরস্কার আছে, আমরা 8 জনে ভাগাভাগি করব। তারপর ওনারা ভাগাভাগি করলেন, কেউ নিলেন প্রাইজের তলাটা, কেউ নিলেন প্রাইজের উপরেরটা, কেউ নিলেন ওই যে ভিক্টোরি স্ট্যান্ডটা, ওইটা নিয়ে বাড়িতে গেলেন, তাই না? কিন্তু এইভাবে তো গণতন্ত্র হয় না। গণতন্ত্র হবেই একটা দল শাসনভার গ্রহণ করবে এবং দেশের দায়িত্ব গ্রহণ করবে, সে ভালো আচরণ করবে, সঠিকভাবে দেশ পরিচালনা করবে, না পারলে 5 বছর হোক 3 বছর হোক, যখন জনগণ তাকে যেতে বলবে চলে যাবে। মধ্যবর্তী নির্বাচন হয় না, ব্যর্থ হলে কোনো দল মধ্যবর্তী নির্বাচন হবে, নির্বাচন হবে। এবং এই যে ঐক্যের সরকার হচ্ছে সম্পূর্ণভাবে নির্বাচনের যে এসেন্স বা নির্বাচনের যে মূল চেতনা সেটার বিপরীতে যায়। তাহলে তো নির্বাচন করার কোনো দরকার নেই। আসলে আমরা সবাই মিলে একটা মিটিংয়ে বসে যেভাবে উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন সেভাবে সরকার তৈরি করে ফেলেন। অযথা এত রাষ্ট্রের খরচ করার দরকার কি? কোনো দরকার নেই। এইবার আসেন, এই যে 12-13 দল 14-15 দল এক জায়গায় হচ্ছে দুই দিকেই, বৃহৎ 2টা দল ছাড়া আর দলগুলি কয়টা আসন পেয়েছে জীবনে? এরা জীবনেও নির্বাচনে জিতে নাই। এখন এদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করার জন্য জনগণ ভোট দিবে কি কারণে? কি জন্য? জনগণ যে জোট সংখ্যাগরিষ্ঠ ভোট পাবে, যদি পান তারপর সরকার গঠন করবেন। কিন্তু আলটিমেটলি যদি এইভাবে হয় ঐক্যের সরকার তৈরি করবে, তাহলে যে ছোট মোটো যেগুলো আছে সেগুলো এসে একটা সিট জিতে এসে বলবে আমি মন্ত্রী চাই, আমি তো জোটে ছিলাম। আমি মনে করি এটাও ঠিক হবে না। কোনো একটা দলকে দায়িত্ব গ্রহণ করতে হবে বাংলাদেশ চালানোর জন্য, অথবা কোনো একটি নির্দিষ্ট জোটকে, এবং তাদেরকে প্রমাণ করতে হবে তাদের দক্ষতা, মেধা এবং যোগ্যতা। না হলে আমরা সারা জীবন বসে থাকবো, কবে এই ভাগাভাগি শেষ হবে, তারপরে আমরা প্রকৃত অর্থে ভালো স্টেটসম্যান পাবো, মেধাবী শাসক পাবো, দলীয়করণ চায় না কিন্তু মেধাকে চায় এমন সরকার পাবো। এইবার আসেন, আরেকটা মজার কথা আমরা একটু আগে শুনেছি, বিএনপি আর জামাতের যে ঐক্য হয়েছিল এটা নাকি আওয়ামী লীগ ছিল বলে হয়েছিল, মানে আওয়ামী লীগ না থাকলে এই ঐক্যের দরকার ছিল না। তার মানে এটা আদর্শিক ছিল না, ওইটা আওয়ামী লীগ ঠেকানোর ঐক্য ছিল। আবার এখন যে ঐক্য হচ্ছে, অবশ্যই উনি স্বীকার করেছেন, তাহলে এখন যে ঐক্য হচ্ছে সেটাও আবার বলছে এটা নির্বাচনের ঐক্য, এটাও কিন্তু আসলে আদর্শিক ঐক্য না। তার মানে জামাত কখনোই আদর্শিক ঐক্য করে না, সবসময় নির্বাচনে জিতার জন্য, এরে ঠেকানোর জন্য, ওরে ঠেকানোর জন্য ঐক্য করে। এটা তো আমরা আশা করি না। যে দলের শেষে সুন্দরভাবে জামাতে ইসলাম আছে, এত চমৎকার যাদের ব্যবহার, প্রত্যেকটা লোক সৎ বলে আমরা মনে করি, তাই না? এবং তাদের একটা সততা নিষ্ঠার প্রতি তাদের একটা দলীয় একটা অবস্থান রয়েছে, যাদেরকে তারা দলে নিয়েছেন এই জোটে, তাদেরকে সততা নিশ্ছিদ্র। শহীদ ওসমান হাদি একাধিক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন, এমনকি জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ব্যক্তিবর্গের কারো কারো বিরুদ্ধে তিনি দুর্নীতির অভিযোগ করেছিলেন। সেই ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে এমন ব্যক্তি বা দল কি তাদের এই জোটের মধ্যে আছে? এই প্রশ্নের জবাব কি তারা সরাসরি দিতে পারবেন? এবং আওয়ামী লীগ নাই, ভেরি গুড, আওয়ামী লীগ সংগঠন হিসেবে নিষিদ্ধ বা স্থগিত হয়েছে, আওয়ামী লীগের ভোটাররা নাই। 30-32% যখন হিসাব করা হচ্ছে তখন আওয়ামী লীগের ভোটারদেরও 20%, 10%, 15% হিসাব করতে হবে না? এই লোকগুলি কোথায় ভোট দিবে? এটা কিন্তু একটা বিরাট সেটি আমি আসছি, সেই কোথায় ভোট দিবে সেটি পরবর্তীতে আসছে। এবং আসেন, লন্ডনে তারা গিয়ে আপোষ করার চেষ্টা করেছিলেন বা কোন একটা মীমাংসা করার চেষ্টা করেছিলেন। আমরা তো এটাই চাই না। লন্ডনে বলেন কিংবা দিল্লিতে বলেন কিংবা পিন্ডিতে বলেন, এই আপোষ মীমাংসার কিছু নাই। আমরা চাই ওই যে বিদ্রোহী কবিতার মতো, তাই না, করি মৃত্যুর সাথে গলাগুলি ধরি, কি করি শত্রুর সাথে গলাগুলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। তো করি শত্রুর সাথে গলাগুলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। ইলেকশনও কিন্তু এরকম, আপনি শত্রুর সাথে গলাগলি করবেন কিন্তু নির্বাচনে পাঞ্জা লড়বেন, এবং সেই পাঞ্জা কাকে নিয়ে? জনগণ পিছনে নিয়ে। যে দলের জনসমর্থন নাই মনে করেন, সেই দলে এখন জামাতের ছায়াতলে গিয়ে আশা করছে তারা নির্বাচনে জিতবে। এদের তো দল টিকিয়ে রাখার দরকার নাই, এর সম্পূর্ণ অপচয়। তাদের উচিত সরাসরি জামাত ইসলামে যোগ দেওয়া, তাদের উচিত সরাসরি বিএনপিতে যোগ দেওয়া। কি কারণে ছোট ছোট দল বানিয়ে ওই যে কার কি উচিত সবকিছু আমরা ঠিক না, এটা আমি নাগরিক হিসেবে বলছি, কার কি উচিত আপনারা ডিসাইড করবেন। আমি নাগরিক হিসেবে আমি হ্যাঁ, আপনারা কি করছেন আসলে? ব্যালট পেপারটাকে লম্বা করছেন অথবা জোটের মধ্যে ঢুকে একটা জোটকে বড় করছেন, কিন্তু এক একজনের ভোট নাই কিন্তু আসলে, থাকলে পরে জোটে যায়। কিন্তু গণতান্ত্রিক দেশে তো আপনি এটা ঠিক করে দিতে পারবেন না, কে করবে কি। আমি ঠিক করে দেওয়ার কথা বলছি না, আমি কিন্তু ঠিক করে দিতে বলছি না। বড় হবে কি ছোট হবে, হ্যাঁ, আমি শুধু এতটুকুই বলছি যে এইগুলির মাধ্যমে আমরা কি করি জানেন, আমরা কিছু ছোট ছোট দলকে টিকিয়ে রাখি শুধু ভোটের সময় বাণিজ্য করার জন্য, ভোট বাণিজ্য। এরা ওই যে পোলিং অফিসার পায়, এরা ওই যে বিভিন্ন কেন্দ্রে তাদের নিজেদের লোক দিতে পারে, এগুলা করে কিছু দল। আর কিছু দল কি করে, জোটের মধ্যে ঢুকে জোটের সুবিধাটা এনজয় করে।
তাই না? ওনার নিজের দল নাই, নিজের জোট মানে নিজের দলের নেতা হিসেবে উনি কারো কাছে গিয়ে সেই অ্যাকসেপ্টেন্স পাবেন না, কিন্তু জোটের নেতা হিসেবে তিনি বিভিন্ন জায়গায় গিয়ে হাজির হবেন। এগুলিকে তারা এনজয় করেন। আমি মনে করি যে নতুন বন্দোবস্তের যে রাজনীতি, সেই রাজনীতি যদি সত্যি বাংলাদেশে করতে হয়, তাহলে মেধাভিত্তিক হতে হবে সবকিছু। মেধাবী লোকদেরকে নির্বাচনে দিতে হবে, মেধাবী ব্যক্তিরা দেশ শাসন করবেন, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংখ্যাগরিষ্ঠ ভোট নিয়ে যিনি প্রকৃত অর্থে দেশ শাসনের অধিকার পাবেন তিনি দেশ শাসন করবেন। আমি একটা মজার প্রশ্ন করি, ভাইজান তো এখানে আছেন, এই যে এনসিপি রাজনাথ আব্দুল্লাহ বলেছেন যে মুরগির গলা ইয়ে করবেন, সেভেন সিস্টারকে কি জানি করে ফেলবেন। আরেকজন ছাত্র নেতাকে আমি দেখেছি যাদের সঙ্গে তাদের সম্ভবত রাজনৈতিক সম্পর্ক আছে, ইউরেনিয়াম, কুলাউড়ার ইউরেনিয়াম দিয়ে কি জানি একটা করবে। আপনারা কি এই পজিশনকে সমর্থন করেন, এই সাতটা সিস্টারকে ইয়ে করবেন এবং এই যে কুলাউড়ার ইউরেনিয়াম দিয়ে কিছু একটা বানাবেন, এটাকে আপনাদের দল সমর্থন করে? আমি জানি না, কিন্তু এগুলো যারা বলে তাদেরকে তো জোটে নেওয়া হয়েছে এবং তারা আছে। এখন মনে করেন এই সরকার তৈরি হলো, ঐক্যের সরকারের অংশ মনে করেন আছে, তাদের একজন মন্ত্রী হয়েছে। মন্ত্রী সাহেব যদি গিয়ে বলে কুলাউড়ার ইউরেনিয়াম দিয়ে দিবে অথবা এই সেভেন সিস্টার নিয়ে কিছু একটা করবে, তখন কি এটা দায়িত্ব জামাত ইসলাম নিবে? এটা কিন্তু আমার, এই জন্য আমি ভোটার হিসেবে খুব কনফিউজড। আমি একটা দলকে ভোট দিতে চাই, এবং আমি মনে করি ভোটারদের এই সুযোগ না দেওয়াটা ভোটারদের সঙ্গে একটা অন্যায় করা। ভোটারদেরকে অপশন দেওয়া উচিত, সবাই দাঁড়াবে সমানে সমানে এবং তারপরে দেখবে কাকে ভোটাররা নেয় এবং কাকে নেয় না। এবং সেইটা না নেওয়ার ফলে জানেন ভোটাররা অপশন পায় না। আমাদের গণভোটটা এরকম হয়েছে, 4টা প্রশ্নে একটা ভোট, ওরকম 4টা দল একটা ভোট। ভাই যেটা বলছেন যে চিকেন নেক বা ইয়ার ব্যাপারে, যে হ্যাঁ যিনি বক্তব্য দিয়েছেন এটা তার দায়িত্ব এবং তিনি এটা করবেন। আবার সরকারে আসলে যে সবকিছু যে সে নির্ধারণ করবে এটা তো না, সেখানে তো সে একটা ইয়ে হতে পারে। এই বক্তব্যকে কি আপনারা সমর্থন না, করেন? অবশ্যই সমর্থন করি না। আসলে আওয়ামী লীগ কোন দিকে যাবে? বিএনপিতে যাবে, জামায়াতে যাবে, না জাতীয় পার্টি যাবে? সবাই আওয়ামী লীগকে নিয়ে টানাটানি করছে কেন? কারণ এই যে জরিপগুলি হয়েছে না, এই জরিপের মধ্যে আপনি দেখবেন অধিকাংশ জরিপে 50% বেশি ভোটার হয় বলেছে তারা কাকে ভোট দিবে বলবে না, অথবা তারা বলেছে তারা আওয়ামী লীগকে ভোট দিবে, অথবা বলেছে যে তারা এখনো পর্যন্ত ডিসাইড করে নাই। একদল বলেছে বলবো না, একদল বলেছে ডিসাইড করি না, আর একদল বলেছে আওয়ামী লীগকে ভোট দিবে। এবং আওয়ামী লীগের পার্সেন্টেজ খুব একটা কম না। সাধারণত এই ধরনের প্রতিদ্বন্দ্বিতামূলক ভোটে 2-3% ভোটারও যদি উল্টো দিকে ঘুরে তাহলে কিন্তু ভোটের ডিসিশন চেঞ্জ হয়। বাংলাদেশের অতীতের যেগুলি ভালো নির্বাচন হয়েছে বলে আমরা মনে করি, সেই সব জায়গাতে আমরা দেখেছি 500 থেকে 5000 ভোটের মধ্যে অধিকাংশ সিট ডিসাইডেড হয়েছে। অল্প কিছু সিটে অনেক বড় ভোটার ডিফারেন্স হয়। তাহলে আপনি চিন্তা করলে বুঝতে পারবেন যে আওয়ামী লীগের ভোটাররা একটা বড় ফ্যাক্টর কিন্তু এই নির্বাচনে। তারা যদি ভোট কেন্দ্রে আসতে পারে এবং এসে ভোট দেয়, তারা যাদেরকে ভোট দিবে তাদের জিতে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমরা তো ক্ষমতা এক্সারসাইজ করা কোনো নেতাকে আগামীতে দেখতে চাই না। আইনকে আইনের গতিতে চলতে দিবেন। ভুয়া মামলা যদি ভুয়া হয় ওইখানে নাক গলাবেন না, ভুয়া তো ভুয়া প্রমাণিত হবে। অথবা আপনি বলবেন আমি জিতি বা হারি, ভুয়া মামলা তুলে নেওয়ার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। গুড সামারিটান বা সৎ নাগরিক বা সৎ ব্যক্তির কাজ কি? আপনি আওয়ামী লীগ, বিএনপি না জামাত না জাতীয় পার্টি দেখার কথা না। আপনার নামে যদি একটা মিথ্যা বলা হয়, আপনাকে যদি মিথ্যা মামলা দেওয়া হয়, আপনি বলবেন যে এটা মিথ্যা এবং এই মিথ্যার বিরুদ্ধে আপনি অবস্থান নেবেন। সেটা না করে আপনি কি বলছেন জানেন, এই বিষয়টাকে ভোটের একটা বার্গেনিং পয়েন্ট হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন যে আমাকে জিতাও তাহলে তোমাদেরকে বাড়িতে নিয়ে আসবো, আর আমাকে যদি না জিতাও তাহলে কিন্তু কি হবে আমি জানি না। কেন আপনি জানবেন না? আপনি এলাকা থাকবেন না নেতা ভাই, আপনি এলাকার মানুষ না। আপনার লোকের উপর যদি অন্যায় নির্যাতন হয় আপনি সেটা প্রিভেন্ট করতে যাবেন না। না আমাকে ভোট দিলে আগে আমারে জিতাও, এই আগে আমারে জিতাও পলিসির থেকে আমাদের এই রাজনীতিকে বের হয়ে আসতে হবে। সেটা যদি না আসে তাহলে এই সমস্ত যে ঐক্য হচ্ছে না, এগুলো একটা আদর্শিক ঐক্য না, এগুলো সম্পূর্ণভাবে লোভের ঐক্য, লাভের ঐক্য। এগুলো সব হচ্ছে নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করার লক্ষ্য ঐক্য। সরকারই কি আসলে মানে যেতে হবেই যদি দেশের ভালো করতে হয়? মোটেও না। আপনি যদি রাইট পয়েন্টে কথা বলেন তাহলে দেশের ভালো হয়। না জিতলেও তো আপনি বিরোধী দল। আপনি যদি সরকারে যেতে না পারেন, আপনি না জিতেন এবং আপনি যদি হেরেই যান, সব আসনে হেরে গেলেন মনে করেন, তাহলেও কি আপনি বিরোধী দল না? আপনি রাজপথের বিরোধী দল। এবং সেই জায়গাতে যে দলটা স্ট্রংলি অবস্থান নিতে পারবে, আমি মনে করি সেই রকম দলই ভবিষ্যতে বিরোধী দলে হয়তো কেউ যেতে চায় না, এটি হচ্ছে সবচেয়ে বাস্তব কথা। কারণ ভাই এমপি হতে চায় সবাই, বিরোধী টিরোধীর ব্যাপার না। সবাই এমপি হতে চায় কেন জানেন? এই লাইসেন্স, পারমিট, এইটা সেইটা টাকা খরচ করে ইলেকশন করে, সেই টাকাটা তুলে আনার ব্যবস্থা। আপনি আমাকে আরেকটা প্রশ্নের উত্তর ভবিষ্যতে কোন একটা জায়গায় দিয়ে দেবেন, এটা বলে আমি শেষ করি। এই যে হলফনামা এবং বিভিন্ন যে
ইনকামের ঘোষণা দেওয়া হয়েছে, আমি জাকিরকেই বলছি, কোন একটা অনুষ্ঠানে আপনি আলোচনাটা করেন, সেটা হচ্ছে এই যে এত হলফনামা, ইনকামের জি, স্টেটমেন্ট জি, বা কার আমাকে কয় শেষ লাখ টাকা করতে বলা হচ্ছে। হয়েছে, আপনি মনে করেন এগুলো সত্য?